এই উপদেষ্টারা, এই ব্যাককলের দল, এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত। দেশ জাহান্নামে যাক, দেশ গোল্লায় যাক, আমরা আছি, আমরা জেগে আছি, আমরা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এখনো জেগে আছি। বর্তমান বাংলাদেশে যদি কেউ পাদও দেয়, হ্যাঁ কথার কথা, যদি কেউ পাদও মারে তারপরও নাকি বলে যে আওয়ামী লীগ দিয়ে গেছে। নাহিদ আসিফ, মাহফুজ ভাই, আপনারা মাঠে চলে এসে পড়েন। এই যে উপদেষ্টা মন্ডলী আমরা দেখতে দেখতে 17 বছরে অনেক দিয়ে খেলাইছি। আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই, আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই, এই বাংলাদেশ দেখব। মোহাম্মদ ইউনূসের সচিবালয়ের 3 জায়গায় একসঙ্গে আগুন লেগে গেল। কারা আগুন লাগালো? হাসিনাকে বাঁচাতেই কি এই আগুন? আর অন্যদিকে বাংলাদেশ সরকার আবার এই আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না। এই রাষ্ট্র লাগবে কোথেকে? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি। সত্যিকার অর্থেই এটা একটা পরিকল্পিত আগুন। দুটো জায়গাতে আগুন লেগেছে, আপনারা দেখেছেন। একই বিল্ডিং এর 2 মাথায় আগুন লাগছে। 2 মাথার আগুন কখনোই, আপনারা নিজেরা জানেন, এটার জন্য আপনি মালিবাগ মোড়ের একজন পাগল যিনি বসে থাকেন তাকে জিজ্ঞেস করেন, সে বলবে এটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। সুতরাং তারা যে পারতেছে না, মানে এটা তো দুঃখ প্রকাশ করবে, একটা তো কথা আছে না। সেখানেও কি তারা আওয়ামী লীগের নাম দিয়ে তারা দিব্যি পার পেয়ে যাচ্ছে। এখন থেকে আর হবে না। এই 3 জন আছেন ছাত্র প্রতিনিধি। প্রথমে আছে মাহফুজ, এরপরে নাহিদ, এরপরে আসিফ। এদেরকে আপনারা খেলোয়াড় বলবেন নাকি রেফারি বলবেন? সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছি। এই জন্য সচিবালয়ে আসিফ, নাহিদ এবং মাহফুজরা যে দুর্নীতি করেছে, তাদের দুর্নীতি যেন জনসম্মুখে না আসে, এটা যেন প্রকাশ না পায়, সেই জন্য এখানে যত নথিপত্র আছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। সচিবালয়ে উপদেষ্টাদের দপ্তরে আগুন লাগলো কেন? কে লাগাইছে? আওয়ামী রাজাকাররা নাকি লাগাইছে, কেউ বলে আওয়ামী রাজাকাররা লাগাইছে। খানকির ভোলারা দেশটারে শেষ করে দিছে। যুদ্ধ করে আমি দেশ স্বাধীন করছি। সচিবালয়ে আগুন লাগাইছে কারা? শেখ হাসিনা নাকি ইন্ডিয়ার থেকে আগুন লাগাই দিছে? ওখান থেকে কেমনে লাগাইলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বর্তমান বাংলাদেশে যদি কেউ পাদও দেয়, হ্যাঁ কথার কথা, যদি কেউ পাদও মারে তারপরও নাকি বলে যে আওয়ামী লীগ দিয়ে গেছে। আচ্ছা শুনুন, মেন টপিকে আসি। সেটি হচ্ছে এই ভাইটি কিংবা সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদেরকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন। কি সেই আলটিমেটাম? 12 ঘন্টার ভিতরে সচিবালয়ের মতো একটা জায়গায়, বাংলাদেশের এত বড় একটা মানে এত গুরুত্বপূর্ণ একটা জায়গার মতো জায়গায় কিভাবে আগুন লেগে যায়, এবং বিশেষভাবে এই 3 বাটপারের মনে করেন এই আপনার চেম্বারে মনে করেন আগুন লাগে কিভাবে? আর কোথাও তো লাগতে পারতো। এই মানে এই 3 বাটপারের ইয়েই লাগলো আগুনটা। কেন লাগলো? বর্তমান এই সাধারণ শিক্ষার্থীরা জানতে চায়। বর্তমান শুধু এটাই না, এই উপদেষ্টারা তারা সম্পূর্ণ এই বিচারের মানে এই আপনার এই অগ্নিকাণ্ডের বিচারের দায়ভার চাপাচ্ছে আওয়ামী লীগের উপরে, যে এগুলো নাকি আওয়ামী লীগ ঘটাইছে। বুঝতে পারছেন? এগুলো নাকি আওয়ামী লীগ ঘটাইছে, এগুলো নাকি আওয়ামী লীগের কাজ। তো আমার প্রশ্ন, ভাই আওয়ামী লীগের বর্তমানে বাংলাদেশে কোনো আছে, অস্তিত্ব আছে? নাই। আচ্ছা শুনুন, এখন শিক্ষার্থীদের কথা হচ্ছে 12 ঘন্টার ভিতরে আপনারা যদি এটাকে সঠিকভাবে তদন্ত করে বের করে না আনতে পারেন, তাহলে আপনাদের প্রতি আমরা 5 আগস্ট শেখ হাসিনার বিরোধে কিংবা আপনার জুলাই মাসে যে পরিমাণ আমরা নামছিলাম, আপনাদের প্রতি কিন্তু আমরা 1 মিনিট সময়ও কিন্তু ব্যয় করব না। কারণ বর্তমান আপনারা প্রতিটা সেক্টরে আপনারা ব্যর্থ, প্রতিটা সিস্টেমে আপনারা ব্যর্থ। আপনারা যেখানে ব্যর্থ সেখানেই আপনারা শেখ হাসিনার নাম দিয়ে
পার পেয়ে যাবেন না, কারণ বর্তমান বাংলাদেশের মানুষ আপনাদের এই মুখোশটা আসলে বুঝে গেছে। কারণ তিনি আসলে সুন্দর একটা কথা বলছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে তিনি বলতে চাচ্ছে যে মানে যে কোনো সেক্টরে দ্রব্যমূল্যের দাম, তারপর হচ্ছে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারপর আদার্স অনেক কিছু, হ্যাঁ, সাধারণ মানুষদের ভিতরে আপনার শান্তি ফিরে নিয়ে আসা, কিংবা আপনার যে এই যে একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের আপনার দ্রব্যমূল্যের দাম প্রচুর হাই, মানে এগুলাকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। মানে এগুলো নাকি আপনার তারা যে পারতেছে না, মানে এটা তো দুঃখ প্রকাশ করবে, একটা তো কথা আছে না। সেখানেও কি তারা আওয়ামী লীগের নাম দিয়ে তারা দিব্যি পার পেয়ে যাচ্ছে। এখন থেকে আর হবে না। এই সচিবালয়ের মতো একটা জায়গা, বাংলাদেশে তো ইম্পর্টেন্ট একটা জায়গার মতো জায়গায় কিভাবে তিন উপদেষ্টার পক্ষে অগ্নিকাণ্ড হয়, এটা তো কখনো মেনে নেওয়ার মতো ঘটনা না। এটা অবশ্যই সাজানো গুছানো, কিন্তু এটা যে আওয়ামী লীগের কাজ না সেটা আমরা বুঝতেই পারতেছি। এটা হচ্ছে তাদের ভিতরে একটা সাজানো গুছানো একটা কাজ। আর ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ বর্তমান বুঝে গেছে ভাই। এখন যদি সমন্বয়কদের কিংবা এই উপদেষ্টাদের আপনার বউ যদি ভাই প্রেগনেন্টও হয়ে যায়, এক্সাম্পল, এই উপদেষ্টাদের বউ যদি আপনার প্রেগনেন্টও হয়ে যায়, তারপর বলবে যে আওয়ামী লীগ রাতের অন্ধকারে আইসা এই দুর্ঘটনাটা বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাই দিয়ে চলে গেছে। অন্তত যদি দেন এই ধরনের একটা অপবাদ দিয়ে, তাহলে ভাল লাগবে। হ্যাঁ, ভাল লাগবে, সত্যি বলতেছি ভাল লাগবে। কারণ এই যে বর্তমান পাবলিক প্লেসে যদি একটু পাপ দেয়, কেউ দুর্গন্ধ ছড়ায়, সেটাও বলবো যে আওয়ামী লীগ মনে হয় কাজটা করে গেছে। তারপর হচ্ছে অমুক জায়গায় যান আওয়ামী লীগ করছে, তমুক জায়গায় যান আওয়ামী লীগ করছে। কিন্তু আপনারা যে টোটালি ব্যর্থ, সেটা আপনারা কখনো স্বীকার করবেন না। কারণ আপনারা জানেন যে আপনারা যদি স্বীকার করেন তাহলে কি আপনাদের পদত্যাগ করতে হবে। এখন এই শিক্ষার্থীরা যে আপনাদের একের পর এক আপনাদের মুখোশ কিন্তু টেনে বের করতেছে, কেন বের করবে না? সামনে আরো দেখতে পারবেন, সামনে কি আরো দেখতে পারবেন। শোনেন, এটা না দেশ, বুঝতে পারছেন? এটা কোনো ওই যে সার্কেস বা কিংবা ওই বান্দর খেলার জায়গা না, বুঝতে পারছেন? এটা কি একটা দেশ। আর এই দেশটাকে চালানোর জন্য ওই ধরনের একটা মেধাবী মানুষকে কিংবা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একজন প্রার্থী দরকার। আপনাদের মতো এই আপনার এই উপদেশটা কিংবা মাস্টার মাইন্ড, হ্যাঁ, আপনারা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছেন আপনারা। দেখেন ভাই, এদের প্ল্যানটা দেখেন একটু। সেটি হচ্ছে আপনার জুলাই মাসে কি করলো, মেট্রো রেলের মতো জায়গাটাকে, যেটা নাকি বাংলাদেশের একটা অন্যতম একটা প্রজেক্ট ছিল, একটা আপনার ডিজিটালের একটা অন্যতম একটা মাত্রা ছিল, তাই না? সেই জিনিসটাকে পুড়িয়ে ফেলে, মেট্রোটাকে চরম ভাবে মনে করেন ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। সেখানে 31 কোটি টাকা, 1 থেকে 32 কোটি টাকা লাগছে। 31 থেকে 32 কোটি টাকা লাগছে। এই টাকাটা কি সম্মানদের বাপ দাদাই দিছে? টাকাটা কার ভাই? আমার, আপনার, আমাদের জনগণেরই। সম্মানদের বাপ দাদারা দিছে। সেই এই মেট্রো রেলের মতো ঘটনাটা ঘটায়া আওয়ামী লীগের নাম দিতে মনে করেন চাইছে, এই সচিবালয়ের আগুন দেওয়ার মতো। ঠিক সেম নাটক, সেম একের হুবহু। মানুষ খাবে না ভাই, কপি হয়ে গেছে, খাবে না। সত্যি বলতেছে, মানুষ খাবে না। কারণ বর্তমান আপনাদের ওই বিবি যদি মনে করেন হঠাৎ করে দেখেন যে প্রেগনেন্ট হয়ে যায়, কিংবা আপনার শালীরা যদি প্রেগনেন্ট হয়ে যায়, তারপরে বলবেন যে এটা আওয়ামী লীগ ঘটাইছে, কিংবা অনেক আরো খারাপ ভাবে বলতে ইচ্ছে করে। পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে সকল নথিপত্র এবং সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে গতকালকে? এর উদ্দেশ্য হচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ এরা যেই মন্ত্রণালয়ে আছে, সেই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্য করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে হাজার শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অলরেডি দেওয়া হয়েছে। এবং আমাদের কাছে সংবাদ আছে যে এই উপদেষ্টাদের পরিবারের অনেক সদস্যদেরকে অলরেডি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দুর্নীতির মাধ্যমে, দুর্নীতি করে বাংলাদেশের সকল টাকা, বাংলাদেশের শত কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতি যেন কেউ ধরতে না পারে, এই জন্য সচিবালয়ে আসিফ, নাহিদ এবং মাহফুজরা যে দুর্নীতি করেছে, তাদের দুর্নীতি যেন জনসম্মুখে না আসে, এটা যেন প্রকাশ না পায়,
সেই জন্য এইখানের যত নথিপত্র আছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসে তারা যেন এটাকে ট্রেস করতে না পারে, তারা যেন এটাকে বের করতে না পারে। এই জন্য সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আর এই সচিবালয়ে আগুন দেওয়ার ফলে যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে সচিবালয়ে আগুন, মানুষ হত্যা, মানুষ খুন, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুট, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গার্মেন্টসে হামলা, গার্মেন্টসে আগুন, এইগুলোর কারণে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, সেই জন্য বিডিআর এর মধ্যে, সেনাবাহিনীর মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই বিডিআর এর মধ্যে, প্রশাসনের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর অফিসাররা বিশেষ করে ক্ষুব্ধ, বেশি সংক্ষুব্ধ এবং তারা বিদ্রোহী হয়ে উঠছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুনাম আছে, সুনামের সহিত বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। কিন্তু ইনুস যখন অবৈধভাবে আদেশ নির্দেশ দিয়ে এই অন্যায় অবিচারগুলো করাচ্ছে, মানুষকে খুন করাচ্ছে, নির্বিচারে মানুষের উপরে হামলা করাচ্ছে, এই জন্য সেনাবাহিনীর যারা দক্ষ এবং সৎ অফিসার তারা ইনুসের এই অবৈধ আদেশ নির্দেশ মানতে নারাজ। সেই জন্য যে কোনো মুহূর্তে প্রশাসনের বিডিআর, সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে বিদ্রোহ হতে পারে এবং যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। তো আমরা দেশপ্রিয়, শান্তিপ্রিয় সেনাবাহিনীকে আমরা আহ্বান করব, বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আপনারা ইনুসের কাছ থেকে, সুৎখোর মহাজন ইনুস ভঙ্গের কাছ থেকে এই দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে ক্ষমতা নিতে হবে। আপনাদেরকে ক্ষমতা নিয়ে ইনুসকে হটিয়ে আপনারা এই দেশটাকে রক্ষা করতে হবে। কারণ ইনুসের কাছে, ইনুস হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলা থেকে নিয়ে বাংলাদেশের যেভাবে মানুষের উপরে হামলা করছে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করছে, এটা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম মানবাধিকার আর কোনো লঙ্ঘন হয়নি। তারপরে বাংলাদেশ 1971 সালের পর থেকে এই পর্যন্ত যেভাবে এখন এই ইনুসের, সুৎখোর মহাজন ইনুসের আমলে যেভাবে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, এটি একটি বাংলাদেশে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র হওয়ার মতো একটি অবস্থা হয়েছে। তাই বাংলাদেশকে আফগানিস্তানের মতো দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি জঙ্গিবাদী দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ সেনাবাহিনীকে, আদর্শিক সেনাবাহিনীকে আমি মনে করি এখন এগিয়ে আসতে হবে। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষা করবে, দেশকে রক্ষা করে। বাংলাদেশের সব থেকে সুরক্ষিত একটি জায়গা যদি প্রধানমন্ত্রীর বাসভবন এবং রাষ্ট্রপতির যে বাসভবন, তারপরে আর কোনো জায়গা থাকে, তা এই মুহূর্তে সবচেয়ে সুরক্ষিত তালিকায় কিন্তু এই ঢাকা সচিবালয় প্রথম সারিতে আসে। কারণ এখানে সরকারের যাবতীয় সরকারি অফিসিয়াল তথ্য কিন্তু থাকে। ফলে এমন একটি জায়গায় বাইরের লোক এসে আগুন লাগিয়ে চলে গেল, এটা কার্যত কিন্তু বিশ্বাসই করা যায় না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রভাব বা যে দাপট এবং এই সরকারের উপদেষ্টাদের, চেলাচামুন্ডাদের যে প্রভাব, ঠিক তারা থাকতে কোনো বাইরের লোক এসে ষড়যন্ত্র করে ঢাকা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় ঢুকে গেল, ঢোকার পর ইচ্ছা মতো যেখানে খুশি আগুন লাগিয়ে দিল এবং তারপর তিনি বেরিয়ে চলে এলেন, এটা কি আদতে বিশ্বাসযোগ্য একটা ধারণা হচ্ছে? কোনোভাবে হচ্ছে না। ঢাকার এক উপদেষ্টা, মানে বাংলাদেশের এক উপদেষ্টা এই আগুন লাগানোর ঘটনা একটি টুইট করে শেখ হাসিনা সরকারের গোপন নথি পুড়িয়ে দেওয়ার জন্য সরকারের আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে দায়ী করেন। যদিও এই ধরনের উপদেষ্টার কথাবার্তা এত গুরুত্ব বা সিরিয়াসলি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এরা জেনে শুনে মানুষকে মিসলিড করে যায় দিনের পর দিন। ঢাকার এই যে সচিবালয়, তা কিন্তু সরকারি অফিসিয়াল একটি জায়গা, সেখানে যে কেউ যখন তখন কিন্তু ঢুকতে পারে না। ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন 3 মাস। এই 3 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক অলরেডি বসিয়ে দিয়েছেন। এমনকি বিচারপতির আসনেও যাকে বসিয়েছেন, তাও কিন্তু মানে সেই ব্যক্তিও কিন্তু মোহাম্মদ ইউনূসের নিজে চুজ করা একজন ব্যক্তি। সুপ্রিম কোর্টের প্রধান আইনজীবী, প্রধান বিচারপতি, একাধিক জায়গায় কিন্তু বদল এই অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়েছেন। বাংলাদেশ থেকে, মানে ভারতবর্ষের যে কূটনীতিবিদরা ছিলেন, তাদেরকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেশে ফিরিয়ে নিয়ে এসছে। সরকারি একাধিক তথ্য, একাধিক চুক্তি, একাধিক নথি তাদেরা নির্দিষ্ট হেফাজতে কিন্তু রাখার চেষ্টা করেছেন প্রথম থেকেই। আদানি চুক্তি নিয়ে কিন্তু তারা আদালত অবধি দৌড়ে গেছেন। ফলে এই ঢাকা সচিবালয়ের যে গুরুত্বপূর্ণ তথ্য তাদের হেফাজতে তারা করতে চেয়েছিলেন, এই প্রত্যেকটা হেফাজতে দায়িত্বে কিন্তু মোহাম্মদ ইউনূসের নিজের লোকই ছিল। কোনোভাবেই হাসিনা কিংবা হাসিনার আওয়ামী লীগ কিংবা কেউই
এর সঙ্গে কোনো দৃষ্টিপটেই যুক্ত আছে বলে অন্তত সাধারণ মানুষ কিন্তু বিশ্বাসও করবে না। কারণটা খুবই সহজ, কারণ যেভাবে আওয়ামী লীগ কর্মী সমর্থক বা শেখ হাসিনার সমর্থকদের দিনের পর দিন কেস দেওয়া হচ্ছে, দিনের পর দিন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এর ফলে সাধারণ মানুষও তো ভয়ে ভীত সন্ত্রস্ত। যেখানে আইন প্রশাসন কার্যত জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক সেখানে মোহাম্মদ ইউনূসের আইন প্রশাসনকে চোখে ধুলো দিয়ে ঢাকা সচিবালয়ে কেউ ঢুকলো আর ঢাকা সচিবালয় থেকে আগুন লাগিয়ে কেউ বেরিয়ে চলে এলো, এই পাগলের প্রলাপ মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে এস্টাবলিশ করার চেষ্টা হতে পারে, কিন্তু আদতে সেটা কোনোদিন সম্ভবই নয়। কিন্তু কি হলো এমন একটা বিষয়, দেখুন কোন সময় হয়েছে জিওপলিটিক্সে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন এই পুরো বিষয়টি হয়েছে ঠিক তার আগের দিন কিন্তু জো বাইডেন ফোন করলেন মোহাম্মদ ইউনূসকে, আর ঠিক তার পরের দিনই জয়শঙ্কর যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করতে। অর্থাৎ জো বাইডেন কেন মোহাম্মদ ইউনূসকে আর চাইছেন না ক্ষমতায়, সে বিষয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও এর আগের এপিসোডেই বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। এবার জো বাইডেনের এই ফোন কল মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু বজ্র আঘাতের মতো কিন্তু এসে পৌঁছায়। কারণ এই জো বাইডেনের হাত মাথায় ছিল বলে, এই ক্লিনটনদের হাত মাথায় ছিল বলে মোহাম্মদ ইউনূস কিন্তু ধরাকে সরাগান করতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু যখন উনি দেখছেন এই বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে এবং জো বাইডেন যার সর্বশেষ ভরসা ছিল মোহাম্মদ ইউনূসের, তিনিও হাতটা তুলে নিলেন এবং 2025-এর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, তখন কিন্তু তার সেই পাপের মানে এই যে তথ্য বা নথিগুলোকে তিনি সরানোর চেষ্টা করে গেলেন। আর ছোট্ট একটা ঘটনা ঘটিয়ে ঢাকা শহরকে শুধু নয়, বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে রেখে দিলেন। আর এই তথ্য বা নথি যদি এখনই না সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে জো বাইডেনের হাত মাথা থেকে তুলে দেওয়ার পর আন্তর্জাতিক স্তরে আমরা কিন্তু একা হয়ে গেছি দিনের শেষে। তারা পাকিস্তানকে ভরসা করেছিলেন, কিন্তু বর্তমানে পাকিস্তানের অবস্থা তালিবানদের অ্যাটাকে এতটাই খারাপ দুর্বিষহ যে তারা তাদের এই যে ভাই বাংলাদেশকে কতটা সহায়তা করবে সেটাই একটা বড় প্রশ্ন। ওদিকে জয়শঙ্কর কিন্তু পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করতে। আর ঠিক তার আগের দিনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবার বিএনপির প্রাক্তন শিক্ষামন্ত্রী পিন্টুকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, যে পিন্টু কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসবাদী আক্রমণের ফান্ডিং করেছেন এবং সরকারি গুরুত্বপূর্ণ নথি এই সকল ব্যক্তিদের হাতে তুলে দিয়েছেন এবং যার প্রায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু মোহাম্মদ ইউনূসের বদান্যতায় তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় ফের একবার ভারতকে উস্কানি দেওয়ার জন্য। সে বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। অর্থাৎ এই সকল ইস্যু, যেভাবে মৌলবাদকে বাংলাদেশের এই সরকার প্রশ্রয় দিচ্ছে, যেভাবে জসিমউদ্দিন রহমানের মতো একজন ব্যক্তিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যেভাবে আনসারুল্লাহ বাংলাকে কার্যত বাংলাদেশে সেফ অ্যাসেস দিয়ে ভারতকে সেভেন সিস্টার্সকে শিলিগুড়ি করিডরকে উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে, সেই নথি যদি মোহাম্মদ ইউনূসের দরবারে থাকে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর অন্তত জয়শঙ্কর এই মিটিং এর পর সব থেকে বড় বিপদে পড়তে পারে মোহাম্মদ ইউনূস সরকার। তাই কি জেনে শুনে সব নথি আগাম বার্তা পেয়ে পুড়িয়ে দেওয়া হলো। আপনাকে কি আমি বুঝাইতে পারতাছি না, আমি চেষ্টা করতেছি কিন্তু মাইরি হইতেছে না। আমার ধারণা মোটামুটি এই ভাষায় তিনি কথা বলেন, মানে দোষটা মনে হয় এই চেয়ারটার মধ্যেই, আমারটা না। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রীদের যে চেয়ারটা থাকে সেখানে খুবই রেসপন্সিবিলিটি থাকে, একটা বিশাল সেক্টর, আমাদের পুলিশ থেকে শুরু করে অনেকগুলো সেক্টর এই চেয়ারটার মধ্যে কানেক্টেড। সো বাংলাদেশের যে কোনো জায়গায় যখন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, আরো অনেক কিছু যেগুলো এটার সাথে কানেক্টেড, তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই মুহূর্তে যিনি দায়িত্ব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রথম ধাপে এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটাতে বসছিল কে? ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব। তারপর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা কথার বিতর্কের জের ধরে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার, কারণ ছাত্ররা হুঁশিয়ারি দিয়েছিল। তো এখন আবার কিন্তু এই সমন্বয়করাই হুঁশিয়ারি দিয়া বসছে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন। তো তিনার পরিণতিও কি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের মতন অন্য কোনো সেক্টরে হবে, নাকি তিনি পদত্যাগ করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিতে তাকে পদত্যাগ করবেন? তবে আমার পারসেপশন বলছে তিনি পদত্যাগ করবেন না, কারণ আমাদের দেশে জাতিগতভাবে আমরা যারা বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য দেশে ঠুস করে কিন্তু পদত্যাগ করে ফেলে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কিন্তু
আমাদের দেশে জাতিগতভাবে একটা জিনিস আছে, কোনোভাবে যদি চেয়ার একটা পাই, কোনোভাবে এইটারে কিন্তু ছাড়ার জন্য খুব সহজে আমরা আসলে চেষ্টা করি বা ছেড়া দিই না, মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করি আমরা এটাকে আটকাই রাখার জন্য। এটা আপনি সবার মধ্যে নিশ্চয় দেখতে পাচ্ছেন এই ভাবটা। কোন রকমের চেয়ারটা পিছিয়ে গেলে মানে যা ঘটে আর কি বাংলাদেশে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম। এখন সমন্বয়কটা যখন দাবি তোলে, ডক্টর মোহাম্মদ ইউনূস কনসার্ন করেন, বাকি উপদেষ্টারাও মুরব্বী মানুষ কিছুটা টেনশন করেন, কারণ তাদের নিয়োগদাতা হচ্ছে এই ছাত্ররা। তো সেই ছাত্ররা এবার দাবি তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এখন কেন হঠাৎ করে বলা হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ তো সত্য, কারণ বাংলাদেশের হৃৎপিণ্ডে যদি এরকম ঘটনা ঘটে, আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, বি অনেস্টলি ভদ্র মানুষ, খুবই অর্ডিনারি মানে তার কথাবার্তা, বাট তিনি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আর্মি অফিসার ছিলেন, জেনারেল। এটা খুবই সাধারণ পর্যায়ের একটা পদ না, বাট ওনার কথাবার্তার মধ্যে একটা হাস্যরস আছে, একটা সরলীকরণ আছে। থাকে না যে আত্মীয় স্বজনের মধ্যে একটা দুলাভাই খুবই আন্তরিক, কথাবার্তা খুব মজা করে কয়, আবার মামুদের মধ্যে থাকে না যে বড় মামাটা অথবা বড় জ্যাঠা খুব ধরেন একটু কাইন্ড হার্টেড পারসন লাইক দ্যাট। তো এরকমই কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখে মনে হয়। এই চেয়ারটাতে এর আগে যিনি ছিলেন কালামাগুর, আমি ওনাকে কালামাগুর বলি, আসাদুজ্জামান খান কামাল, এরকম একটু ভাব গাম্ভীর্য থাকতে হবে, একটা মানে শক্ত হাতে কন্ট্রোল করার মতন, কারণ এখানে আপনি পুলিশকে কন্ট্রোল করছেন, আরো অনেকগুলো সেক্টর এখান থেকে কন্ট্রোল হচ্ছে। সো এটা একটা থাকে না যে কিছুটা আড়ে কাটে কিছুটা ধারে কাটে। তো আমার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাটা দেখে মনে হয় ওই যে কাছের দুলাভাই, জ্যাঠা, মামা, এরকম টাইপের খুব সজ্জন ব্যক্তিত্ব, যার কারণে হয়তো তার কমান্ডিংটা যারা তাদের অধীনস্থ আছেন, তারা আওতাভুক্ত আছেন, তারা সম্ভবত খুব বেশি নিচ্ছে না। গতকালকে আপনার মানে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই দাবি জানিয়েছেন এই ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক। তিনি বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতা। এটাও সত্য, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে ফাংশন করতে দেখছি, আবার অনেক জায়গায় ফাংশন করতে গেলে জনগণই পুলিশের উপরে উল্টা খেপা ওঠে, এইটাও কিন্তু একটা বিষয় আছে। একই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ে জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন? এমনি থাকে, চেয়ার খালি বসে আছে। মানে ছাত্ররা কি মনে করছে যে আমি একবার বললাম না যে ডিএনএ গত একটা ইস্যু আছে ভাই, এই দেশে যে কোনো বড় পদে যারাই একবার বসান চেয়ার কিন্তু ছাড়বে না। তো আপনি কেন মনে করতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চেয়ারটা ছেড়ে দিবেন? তো বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তো তিনি কিভাবে দেশের নিশ্চিত নিরাপত্তা করবেন? এটাও একটা প্রশ্ন। পোলাপাইন মানুষ অনেক মেধাবী, এরা ভাবতেছে যে এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কটা, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু খুব কড়া কথা বলেন ভারত নিয়ে, আদৌ কি পারবেন? ওই যে হ্যাঁ, শুভেন্দু একটা কথা বলে, সালা রাফাল দিয়ে একটা ঝাঁকা দিলে বাংলাদেশ ঝেঁকে উঠবে, কথা কিন্তু সত্য, আপনি হালকা নেওয়ার সুযোগ নাই। অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে সমন্বয়ক। তো তার বক্তব্যে বাকি সমন্বয়করা অনেকেই সাপোর্ট করেছেন, অনেকে বলছেন যে না, একটু কড়া মেজাজের নিতে হয়। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখেন, ঠান্ডা মানুষ যদি চেতে ভাই ওইলান করে ফেলে, স্বরাষ্ট্র উপদেষ্টাটা দেখা যতটা ঠান্ডা মনে হয়, এতটা ঠান্ডা হলে তিনি নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল হইতে পারতেন। আমার কিন্তু এটা বিশ্বাস যে হয়তো তিনি রিটায়ার্ডে চলে আসছেন, অর্ডিনারি পিপল হিসেবে তিনি কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন, বাট আগার দিমাগ সাটাক গিয়া তাহলে কিন্তু খবর আছে সবার। তা আমরা চাই ওরকম সাটাক যাক। আগুন লাগছে দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফের তাদের অফিসে এই জায়গায়, এবং তারা যেখানে তাদের, এবং সে বলছে, আসিফ বলছে যে নাহিদ বলছে যে আমাদের সব পুরে আমরা শেষ। প্রথমে এই আগুনের তীব্র প্রতিবাদ জানাই, এবং এই আগুনের যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তার প্রতি আমার সমবেদনা, কিন্তু বলে রাখি যে we as a country is in trouble right now. We are under siege by the fascist government and the failure of this government. Two things coming together, ladies and gentlemen. অর্থাৎ দুইটা গ্রুপের, একটা ব্যর্থতা আর একটা আগ্রাসী মনোভাব, দুইটা গ্রুপের সমন্বয়ে বাংলাদেশ is in trouble right now. এবং আমি বারবার বলছি, আমি ওয়ার্নিং দিচ্ছি
আমি আমার কাজ আছে। আমরা মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশকে আমরা ছেড়ে দেই, লেট ইট গো, যেখানে যেতে পারে, তারপর আমরা বসতে পারি না। কিন্তু আমরা জানি যে বাংলাদেশ ইজ ইন ট্রাবল, এটা জানি কিনা। এবং আজকে আমি আপনাদেরকে একটা উইয়ার্ড জিনিস দেখাবো। আমরা এই জিনিসটা আওয়ামী লীগের অধীনে দেখেছি। আপনাদেরকে আমরা বাংলাদেশের মানুষ বসিয়েছে, কিন্তু আপনারা যা করতেছেন এখন, ইটস নট গুড সাইন, ইটস নট গুড, ইটস নট গুড এট অল। এটা আমি আপনাদেরকে দেখতেই ভাষায় বলতে চাই। আমরা নতুনত্ব চাই, পরিবর্তন চাই, উই ওয়ান্ট এ চেঞ্জ, বাট উই ডোন্ট সি দ্যাট চেঞ্জ রাইট নাও। For example, let me begin with my life, ladies and gentlemen, showing something discrepancy. আমরা এই শিক্ষিত মানুষ যারা আমরা মনে করলাম যে আওয়ামী লীগ যারা ছিলেন এরা এনিমেল টাইপের, এরা অযোগ্য অথবা মূর্খ, মানে মূর্খ বলতে ওই ক্ষেত্রে মূর্খ, এরা দ্বারা পরিবর্তন আসবে না। এই জন্যই আমরা মূলত আপনারা সবাই বাংলাদেশের মানুষ রক্ত দিল বিদেশে বসে। আমরা এত সময় নষ্ট করে, ভারতীয় সাংবাদিক বলছে জয়শঙ্কর আমেরিকা গেছে। আচ্ছা, আমি বলি যে ভাগ্য চাইলে নির্ধারণ করতে পারে না কেউ, তবে উই আর ইন ট্রাবল, দেয়ার ইজ আ লট অফ স্টাফ গোনা হ্যাপেন টু বাংলাদেশ ইন কামিং মান্থস, আই ক্যান টেল ইউ দ্যাট। এবং আমি বারবার এটা আপনাদেরকে বলছি, অনুরোধ করতেছি আপনাদেরকে, ইটস গোনা হ্যাপেন ফর শিওর। সবচেয়ে খারাপ লেগেছে, আমি দেখেন আপনার আগুন লেগেছে, আমার সবচেয়ে খারাপ লেগেছে যে জিনিসটা, যে পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে আপনার এই নতুন কিছু দেখার জন্য বাংলাদেশে। বাট আমরা কি দেখতেছি আজকে? দেখেন আপনারা, আগুন তো লাগছে, আগুন লাগার সাথে সাথে আপনি দেখেন 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 মানে এই বিষয়গুলো মেনে নিতে পারলাম না, খুবই দুঃখ পেয়েছি এই ঘটনায়। আগুন লাগার ঘটনার সংবাদ সম্মেলন উত্তর কি দিচ্ছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। It's just weird. Why she has to do that? The Home Secretary advisor is right there. It's supposed to be the chief of fire marshal, fire. মানে অর্থাৎ কি বলে আমাদেরকে, অগ্নি ফায়ার সার্ভিসের। There will be supposed to be an expertise or an expert, right? Or এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি উত্তর দিবেন, অথবা ফায়ার সার্ভিসের চিফ উত্তর দিবেন, অথবা সেনাবাহিনীর যিনি তদারকি করতেছেন তারা কেউ এখানে উত্তর দিবেন। রেজওয়ানা হাসান বন্যা উনি কেন উত্তর দিবেন? মানে বুঝলাম না বিষয়টা। উনি তো উত্তর দেওয়ার, উনি কি জানেন এই বিষয়গুলো নিয়ে? উইথ ডিউ রেসপেক্ট, রাইট? আমি বলছি না যে উনি অযোগ্য মানুষ, বাট উনি তো উত্তর দেওয়ার কথা না। উত্তর দিবেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন, অথবা পুলিশের বড় কেউ দিবেন, ফায়ার সার্ভিসের কেউ দিবেন, সেনাবাহিনীর বিস্ফোরক, এইভাবে এক্সপার্টিস যারা আছে তারা দিবেন। উনি কেন উত্তর দিবেন? এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগলো, রাইট? মানে এই হোয়াট ইজ দিস? উনি কেন উত্তর দিবেন? কেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কি যদি যোগ্য না থাকেন, সো প্লিজ গো হেড, গো স্টেপ অ্যাসাইড, ইউ নিড টু গো। I'm sorry, but what the hell is going on in our country, ladies and gentlemen? This is weird, right? Very, very weird. Can you imagine? আগুন লাগার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে উত্তর দিচ্ছেন রেজওয়ানা হাসান। I didn't like that at all. I didn't like that at all. Not at all. This is just unbelievable. মানে দেখেন আমাদের ডিসক্রিপেন্সি এন্ড অ্যাম্বিগুইটি এবং কোন জায়গাতে আছে। আমরা একটা প্রফেশনাল গভর্নমেন্ট চাই। আপনি এখানে বসে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি উত্তর দিবেন, ইউ নো দিস। আপনি সেনাবাহিনী থেকে আসছেন, you have the expertise, you should know that, you should answer these questions, and if you do not, if you can't, then why you are here? এবং উনি অসহায়ের মতো বসে আছেন। আপনারা দেখেন আমি সরি, আমি আসলে এগুলো বলতে চাই না, প্লিজ আমারে ভুল বুঝবেন না। আমি খুবই পিস্ট অফ সবকিছু মিলে। আমি এই মুহূর্তে আমি জানি যে ডেঞ্জার ইজ হেড অফ আস, ভেরি ভেরি ডেঞ্জার। দেখেন আপনি উনি কোথায় বসে আছেন, দেখেন এই দেখেন উনি লুক এট দ্যাট। আচ্ছা কোথায় গেল? এই দেখেন কোথায়, এই দেখেন আমার, এই দেখেন কুরার ভিতরে, ওই দেখেন উনি বসে আছেন এখানে, এই দেখেন এখানে উনি বসে আছেন। উনি কেন বসে থাকবেন এখানে? উনি তো উত্তর দিবেন, উনি বসে আছেন এখানে। It's just unbelievable, ladies and gentlemen, right? I'm sorry, I can't control myself anymore. This is not good sign. এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, he needs to go. I'm telling you guys, he needs to go right now. He's completely incompetent and he's not fit for this purpose. He may be a good gentleman, but an honest gentleman, but he's not for this post. We need someone else, otherwise
এই দেশকে টিকানো যাবে না ভারত এবং আওয়ামী লীগের কাছ থেকে। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই দেশটা অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে কিন্তু আমরা ফেসিস্টের কাছ থেকে আমরা নিয়ে আসছি সবাই মিলে। এবং এরা একটা গ্রুপ অফ পিপল, কমপ্লিটলি ডিসফাংশনাল, ডিসকোয়ালিফাইড individual, they're sitting up over there, not all of them but many of them. এবং আমি বারবার বলছি যে you need to reshuffle this advisors panel. They're not fit for the purpose. They're not qualified to lead this government right now under this dire and like kind of dangerous situation. We are in a fire right now by Awami League and by India. We need to face them, and they're not fit for the purpose. They're not qualified enough to lead this government right now the way that we are looking for. এবং আজকে তারা আপনার কোথায় আপনার এই কি বলছে এটাকে, এই কি বলে এটাকে, আজকে সচিবালয়ে আগুন লাগছে ভাই, কালকে কোথায় আগুন লাগবে জানেন? প্রধান উপদেষ্টা কার্যালয়ে লাগতে পারে। ইউ নেভার নো, জালিপুর সব সরকার করে দিতে পারে। আমি বুঝেছি যে আমরা সচিবালয়ের আগুনটা ইন্টেনশনাল, দে ওয়ান্ট সামথিং, নাকি ইন্ডিয়ানদের প্রিয়। ওয়েল আই ডোন্ট নো ইন্ডিয়ানদের প্রিয় কিনা, বাট সাউন্ড খুব কম, দি হাই কমরেড, তাই দি হাই কমরেড, ওকে সাউন্ড কম। You know what I mean? ভাই আমি তো পিনাকিয়া রিলাস ভাইয়ের মতো হতে পারবো না কথাবার্তার মানে ক্ষেত্রে, তবে সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ, বাট আমি ভেরি ফ্রাস্ট্রেটেড ভাই, আমি ভেরি ফ্রাস্ট্রেটেড রাইট নাও। না, that's not what we wanted for, that's not what you fought for, that's not why the entire country came together on a one stage, and giving their lives away. No. This is not the government that we're looking for. This government has failed. This government will be in trouble in coming months. Seriously, they'll be in trouble. Because, like I said, once President Trump takes office, everything will be changed. আর যারা মনে করেন আইসা আমাকে প্রশ্ন করেন ভাই আমেরিকান পলিসি চেঞ্জ হয় না, there is no more American policy anymore in the world. It's gone. ওটাকে আকাশ থেকে জিন পরি আইসা সচিবালয়ে আগুন লাগাইছে। আগুন লাগলো কেমনে? এখন তো কত কইবে তদন্ত কমিটি বানাও, রিপোর্ট দিব 2 মাস 3 মাস পরে, বলবে ওখানে শর্ট সার্কিটে আগুন লেগেছিল। সচিবালয়ে উপদেষ্টাদের দপ্তরে আগুন লাগলো কেন? কে লাগাইছে? আওয়ামী রাজাকাররা নাকি লাগাইছে, কেউ বলে আওয়ামী রাজাকাররা লাগাইছে। খানকির ভোলারা দেশটারে শেষ করে দিছ, যুদ্ধ করে আমি দেশ স্বাধীন করছি। সচিবালয়ে আগুন লাগাইছে কারা? শেখ হাসিনা নাকি ইন্ডিয়ার থেকে আগুন লাগাই দিছে? ওখান থেকে কেমনে লাগাইল? রিমোট কন্ট্রোলের মাধ্যমে কি সিস্টেম আছে নাকি? শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতে বসে বসে এখানে ক্যান্সাম লাগায়। ডক্টর ইউনূস নোবেল পুরস্কার বিজয়ী, শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। সে বাংলাদেশের শান্তির জাহাজ রয়ে গেছে, শান্তির বন্যা বহাইয়া দিছে, মানুষ খাইতে পারে না, তাই না? শান্তি আর শান্তি। আমরা অনেক বছর থেকে, প্রায় 30 বছর থেকে তাকে অনলাইনে আমরা চিনি। পাল্টকে আমরা কমেন্ট করে জানাবেন আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।